সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা নয় আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই ভালো আছো। চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজ কর্তৃক অনলাইন ক্লাস কার্যক্রমে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি কোভিড-19 যে নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের সংক্রমণের হার বেড়ে যাওয়ার কারণে সরকার বা শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। তো আমাদের কলেজ কর্তৃপক্ষ অনলাইন ক্লাস কার্যক্রম অব্যাহত রাখার জন্য বলেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের অনলাইন ক্লাস কার্যক্রম সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত ক্লাসেও আমি একটি অনলাইন ক্লাস দিয়েছি। সেই ক্লাসে ছিল তোমাদের ব্যাকরণের যে তিনটি অংশ, বিশেষ করে তোমাদের গুরুত্বপূর্ণ যে অংশ। আমরা জানি ব্যাকরণ হলো তোমাদের 30, তাই না? তোমাদের ব্যাকরণ হলো 30 নম্বর। এই 30 নম্বর ব্যাকরণ বেসিক, আর 10 হলো পারিভাষিক শব্দ, 10 হলো পারিভাষিক শব্দ। এই হলো 40। এই 40 ক্ষেত্রে কিন্তু 40ই পাওয়া সম্ভব যদি তোমরা একটু পরিশ্রম করো। মানে 35-এর উপরে পাওয়া সম্ভব, অনেকে 40 থেকে পায়। আমরা বিগত সালে অনেক বোর্ডের খাতা দেখেছি 40ও পেয়েছে অনেকে। তো এই 40, 31 তো পারিভাষিক শব্দ, বিভিন্ন বোর্ডেরগুলো আমরা দেবো। বিগত সালে বিভিন্ন বোর্ডেরগুলো পড়বো বেশি করে পারিভাষিক শব্দের জন্য। অবশ্যই বাংলা দ্বিতীয় পর্যায়ে বই কিনবে। তো এই 30 হলো তোমাদেরকে আমি শুরুতেই বলছিলাম যে 1 নম্বর হলো উচ্চারণ। 1 নম্বর কি ছিল? উচ্চারণ। আর 2 নম্বর ছিল বানান। আর 3 নম্বর হলো ব্যাকরণিক শব্দ শ্রেণী। এই ব্যাকরণিক শব্দ। আর 4-এ ছিল শব্দ গঠন। এই যে শব্দ গঠন, কিভাবে শব্দ গঠন হয়, শব্দ গঠনের বিভিন্ন প্রক্রিয়া। তো শব্দ গঠন অনেক বিভিন্ন প্রক্রিয়া আছে। যে কোনো ভাষার মৌলিক শব্দ খুবই কমই থাকে, সাধিত শব্দ বেশি। তো বাংলা ভাষায় যে শব্দগুলো কীভাবে সাধিত হয়েছে, গঠন হয়েছে, এগুলোর কতগুলো যে নিয়ম আছে। তো অনেকগুলো নিয়ম আছে তোমরা জানো, কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট সবগুলো নেই। যেমন সন্ধির মাধ্যমেও শব্দ গঠন হয়, বিভক্তির মাধ্যমেও হয়, বিভক্তির মাধ্যমে হয়, যেগুলো তোমরা এসএসসি লেভেলে পড়েছো। তোমাদের এই উচ্চ মাধ্যমিক যে 3টা বিষয় আছে শব্দ গঠনের উপায় বা পদ্ধতি বা প্রক্রিয়া, এর মধ্যে অন্যতম হলো একটা সমাস। 1 নম্বর, 2 হলো প্রত্যয়, 3 নম্বর হলো তোমার উপসর্গ। এই 3টা বিষয় তোমাদের পরীক্ষা উচ্চ মাধ্যমিকে আছে, এবং উচ্চ মাধ্যমিকে এই 3টা বিষয়। তো আমরা আজকে সমাস, গত ক্লাসে আমি তোমাদেরকে সমাস সম্বন্ধে আলোচনা করেছি। সমাস কিভাবে আমরা চিনব। তো সমাস আমরা জানি 6 প্রকার। সমাস হলো 6 প্রকার। সমাসে তোমাদের গত ক্লাসে আমি বারবারই বলছি যে বেশ বাক্য কি। বেশ বাক্য কি, তারপরে তোমাদের জানতে হবে বেশ বাক্য কি। তারপরে হলো সমস্যমান পদ কি। তারপরে তোমাদেরকে জানতে হবে সমস্ত পদ কি। এগুলো তোমাদের জানতে হবে কি। যেমন এইগুলো জানলে আমরা সমাস নির্ণয় করা সহজ হবে। তোমাদের শুরুতেই বলছি যে তোমাদের 8টি শব্দ দেওয়া। কয়টি হবে? 8টি শব্দ থাকবে। এখান থেকে যে কোনো 5টি শব্দ, যেই 5টি শব্দ পারো, তোমাদের প্রধান কাজ হলো এটাকে বেশ বাক্য করা। ব্যাখ্যা বা বেশ শব্দটা বিস্তার, ব্যাখ্যা, বিশ্লেষণ করা। তাহলে তোমাদের কাজ হলো এই মৌলিক যে তোমাদের যে 8টি শব্দ হবে, যেই 5টি শব্দ পারো, যেই 5টি সমাস নির্ণয় করতে পারবে, ওইগুলোই দেওয়ার চেষ্টা করবে। কেমন? এটা দিতে পারলে ভালো নম্বর বেশি পাওয়া যায়। তো তোমরা এটার সাথে অথবা দিয়ে, ওই যে প্রত্যয় অথবা সমাস উপসর্গ আসে, তুমি এই 3টার মধ্যে 2টা আসবে। হয় প্রত্যয় দিয়ে অথবা দিয়ে সমাস আসবে, অথবা সমাস দিয়ে অথবা দিয়ে উপসর্গ আসবে। তো এই 2টা থাকবে, 2টা যে কোনো একটা দিতে হবে। তো যেটা ভালো পারবে ওটাই দেওয়ার চেষ্টা করবে। তো সমাস আমাদের অনেক গুরুত্বপূর্ণ, কাজে লাগে বিভিন্ন সময়, পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায় সব। তো আমি সমাসে তোমাদের বলছিলাম সমাস হলো 6 প্রকার। দ্বন্দ্ব সমাস, তোমরা দ্বন্দ্ব সমাস চিনার উপায়গুলো বলছিলাম। ও এবং আর থাকবে, এগুলা ও এবং আর, এই অব্যয়গুলো থাকলে দ্বন্দ্ব সমাস। সমস্ত পদটা ও এবং আর থাকবে না। যেমন ধরো জনমানব, জনমানব, এই যে জনমানব, দেখো জনমানব, এটা এই একটু হাইফেন দেওয়া থাকবে। এই মূলত জনমানব। এই দ্বিগু সমাসে, সাধারণত দ্বন্দ্ব সমাসে এই 2টা পদ, সমজাতীয় পদ 2টা, এই একটা হাইফেন দ্বারা যুক্ত থাকবে। কিন্তু তোমাকে ওই হাইফেনের জায়গায় ও এবং আর, এটা ব্যাস বাক্য, তোমাদের এই শব্দটা থাকবে পরীক্ষায়। এখন এটাকে ব্যাস বাক্য করবা।
জন, জন ও মানব, জন ও মানব। তাহলে ও এবং আর থাকলে দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা যদি এটা বেশ বাক্য করতে পারি, বিস্তার করতে পারি, তাহলে সহজে আমরা চিনবো এটা দ্বন্দ্ব সমাস। কারণ আমরা জানি ও এবং আর থাকলে দ্বন্দ্ব সমাস। বেশ বাক্যে ও এবং আর থাকলে কি সমাস? দ্বন্দ্ব সমাস। তাহলে মনে থাকবে তো, দ্বন্দ্ব সমাস চিহ্ন কি হবে? ও এবং আর থাকলে দ্বন্দ্ব সমাস। আর সমস্ত পদে থাকবে একটা ছোট্ট একটা হাইফেন থাকবে। হ্যাঁ, হাইফেনটা ছোট, হাইফেন আর ড্যাশ কিন্তু এক জিনিস না। এই হাইফেন থাকবে এই দুটা শব্দের মধ্যে, যেমন পিতা, পিতা মাতা, হ্যাঁ এরকম। হাট, হাট বাজার, এরকম তো একটা হাইফেন দ্বারা দুটো পদ মানে শব্দ যুক্ত থাকবে। তো এইগুলো হাইফেনের জায়গা শুধু ও এবং আর, অর্থাৎ যেটা যে যখন যে শব্দের সাথে যেটা দরকার, সাধারণত এই ক্ষেত্রে ও বেশি হবে। তো হ্যাঁ, পিতা ও মাতা, হাট ও বাজার, হাট বাজার। তো এইগুলো এইভাবে দিবা। দ্বন্দ্ব সমাস চিহ্নের উপায় হলো কি? ও এবং আর। তারপরে কি আছে? কর্মদ্বারা সমাস। তোমাদেরকে আমি ক্লাসও বলেছি এবং গত ক্লাসও দিয়েছি অনলাইনে, যে যিনি তিনি যা তা এগুলো থাকলে কর্মদ্বারের সমাস। অর্থাৎ সব যে যেমন মহান যে রাজা যে আছে, যে যিনি তিনি যা তা এগুলো থাকলে কর্মদ্বারা সমাস। তো কর্মদ্বারা সমাস বিভিন্ন প্রকারভেদ আছে, আজকে ইনশাআল্লাহ এগুলো আলোচনা করবো যতটুকু পারি সম্ভব। তারপরে আছে কি সমাস? বহুব্রীহি সমাস। বহুব্রীহি চিহ্নের উপায় কি? বহুব্রীহি সমাস চিহ্ন বলে সব বাক্যের শেষে দেখবা যার, যাতে, যাহাতে থাকবে। যেমন নীল অম্বর যার, এরকম হয় সবার সবার শব্দের শেষে। তারপরে 80-তে 20 যার, হ্যাঁ এই শব্দের শেষে কি থাকবে? বাক্যের শেষে যার থাকবে, যার, যাহাতে এগুলো থাকলে হলো বহুব্রীহি সমাস। আর দ্বিগু সমাস চিহ্নের উপর আরো সমাস। পূর্বে সংখ্যাবাচক, পরে সমাহার থাকলে দ্বিগু সমাস। আর সমাহার শব্দ থাকবে সমষ্টি অর্থে। যেমন চৌরাস্তা, চার মাথার সমাহার, হ্যাঁ চার রাস্তার সমাহার। তাহলে শেষে কি আছে? সমাহার আছে, আর পূর্বে সংখ্যাবাচক শব্দ আছে চার। তো এরকম পূর্বে সংখ্যাবাচক, পরে সমাহার থাকলে কি সমাস? এটা হলো দ্বিগু সমাস। আরেকটি হলো তোমার তৎপুরুষ সমাস। তৎপুরুষ হলো বিভক্তি রূপে যে সমাস হবে সেটাকে তৎপুরুষ সমাস বলা হয়। তো এই হলো মোট 6 প্রকার সমাসের বৈশিষ্ট্য। আমি আবারও বলছি, ও এবং আর থাকলে দ্বন্দ্ব সমাস, যে যিনি যিনি যা তা থাকলে কর্মদ্বারা সমাস, যার, যাহাতে, যাতে, হ্যাঁ থাকলে বহুব্রীহি সমাস। বিভক্তির লোপ পেলে যা হয় তা তৎপুরুষ সমাস। বিভক্তির লোপ পেয়ে যে সমাস হয় সেটা হলো তৎপুরুষ সমাস। যখন যেই বিভক্তির লোপ হবে ওই তৎপুরুষ সমাস। তারপরে পূর্বে সংখ্যাবাচক, পূর্বে সমাহার থাকলে এটা হলো কি সমাস? এটা হলো দ্বিগু সমাস। আরেকটা হলো অব্যয়ভাব। অব্যয় থাকলে যেমন সামীপ্য, বিপসা, পর্যন্ত, হ্যাঁ অনু, পশ্চাৎ, এই অব্যয়গুলো থাকলে কি? অব্যয়ভাব সমাস। অব্যয় মানে হলো যার কোনো ব্যয় বা পরিবর্তন নেই। আমরা জানি অনেক সময় বিশেষ্য, বিশেষণ, ক্রিয়ার এগুলোর পরিবর্তন হয়, কিন্তু এই অব্যয়গুলোর কোনো পরিবর্তন হয় না, যার কারণে এটার নাম হলো অব্যয়ভাব সমাস। তো এই 6 প্রকার সমাস আমরা জানি বা পড়িয়েছি। আজকে তোমাদের এগুলোর মানে যে ক্লাসিফিকেশন, আবার এইগুলোর যে শ্রেণীবিভাগ আছে, যেমন এই দ্বন্দ্ব সমাস। শুরুতে কি বলছিলাম? 1 নম্বরে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস প্রভাবে দেখো ও এবং আর থাকবে এবং হাইফেন দ্বারা দুটো পদ যুক্ত থাকবে। তো এইগুলোর হলো কি? দেখো একটা হলো 1 নম্বর হলো মিলনাত্মক, মিলনাত্মক দ্বন্দ্ব সমাস। কি? দুইটা শব্দের মধ্যে দুইটা শব্দ মিলনাত্মক হবে, মিল থাকবে, হ্যাঁ মিল সাদৃশ্য এগুলো থাকবে, মিলনাত্মক দ্বন্দ্ব সমাস। যেমন হ্যাঁ মিলনাত্মক সমাস, যেমন ভাই, ভাই বোন, কি হবে? ভাই ও বোন। কেমন? আর তোমরা শুধু দিবা ওখানে লেখা কোন দ্বন্দ্ব সমাস দরকার নেই, তোমাদের কাজ কিন্তু এইটা। তোমাদের তো একটা ছক দিয়েছি কিভাবে উত্তর দিবা। ভাই বোন, এটা তোমাদের পরীক্ষা থাকবে, আর এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। ভাই ও বোন কি সমাস? দ্বন্দ্ব সমাস। কি দ্বন্দ্ব সমাস দেওয়ার দরকার নেই, কারণ ওটা চায় না। পরীক্ষা হলো এটা কোন সমাস এটা জানতে চাইছে, তাহলে দ্বন্দ্ব সমাস। যেমন ভাই ও বোন, এটা হলো মিলনাত্মক। যেমন আরেকটা বলি, নানা, নানা নানি, কি হবে? সাধারণত নানা ও নানি। ঠিক সে দাদা, দাদি, দাদা ও দাদি, কেমন? এইভাবে সহজ, এটার মিলনাত্মক দ্বন্দ্ব সমাস। আবার আরেকটা দেখো, বিপরীতার্থ। এই বিপরীতার্থ আমরা জানি বিপরীত মানে একটা বিপরীত আর একটা বিপরীতার্থ, হ্যাঁ দ্বন্দ্ব সমাস।
এটা হলো কি বিপরীত থাকে, যেমন আয়ের বিপরীত কি এইভাবে দেখা থাকবে আয় ব্যয়। তা আয়ের বিপরীত কি ব্যয়, তাহলে মানে বিপরীত বলছে এটা জাস্ট ওই হাইফেনে যা কি দিবা আয় ও ব্যয়, কেমন আয় ও ব্যয়, বুঝতে পারছেন আয় ও ব্যয়। যেমন আরেকটা দিলাম জমা খরচ, তাহলে কি জমা জমা ও খরচ, কেমন এটার বিপরীত আয়ের বিপরীত হলো ব্যয়, তারপরে জমার বিপরীত হলো খরচ, সেই জন্য জাস্ট হাইফেনে যা কি দিবা ও এবং আর দ্বন্দ্ব সমাসে হাইফেনটা থাকবে। তো এই হলো বিপরীত দ্বন্দ্ব সমাস, কেমন। তারপরে একটা তো বিরুদ্ধার্থ, বিরুদ্ধার্থ বিরুদ্ধার্থ হলো বিরোধ থাকবে, একটার সাথে আরেকটার বিরোধ থাকবে, কেমন আমরা তো জানি বিরোধ জিনিসটা, যেমন ওহি ওহি নকুল, এই যা ওহি ও নকুল। দা কুমড়া একটা বিরোধ থাকে, দা কুমড়া, দা ও কুমড়া, এবং বিরোধ আছে না একটা ওহির সাথে নকুল, হ্যাঁ সাপে আর সাপে নেউলে এইভাবে থাকতে পারে, সাপে আর নেউলে ওহি নকুল, দা কুমড়া দা ও কুমড়া। হ্যাঁ এটা হলো কি তোমাদের ওখানে তো আর লেখার দরকার নেই, এটা কোন দ্বন্দ্ব সমাস, শুধু জাস্ট দ্বন্দ্ব সমাস, আমি শুধু ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার জন্য বলছি, কেমন এই দুটা পদ এই হাইফেন দ্বারা যুক্ত থাকবে, হ্যাঁ আর তুমি এই হাইফেনের জায়গায় ও দিবে, কেমন তাহলে এটা কি বিরুদ্ধার্থ, একটা হলো বিপরীতার্থ, একটা হলো বিরুদ্ধার্থ। তারপরে আছে আরেকটা সংখ্যাবাচক আছে, কি আছে সংখ্যাবাচক। সংখ্যাবাচক কি, ধরো আমরা অনেক কথা বলি 7 7 5 9 6 9 6, তো এটা কি দিবা 7 ও 5, তারপরে হলো 9 9 ও 9 ও 6, 7 17 এরকম 19 20 19 20, তুমি লিখবা 19 19 ও 20, এটা কি সংখ্যাবাচক, পারো না সহজ ভাই। দ্বন্দ্ব সমাস চিহ্নের উপর হলো এই সমস্ত পদ এরকম হাইফেন দেওয়া থাকবে, হ্যাঁ আর তুমি ব্যাস বাক্যের সময় এই হাইফেনের জায়গায় শুধু ও এবং আ এই তিনটা অব্যয় বেশি ব্যবহৃত, এইগুলো দিবা, কেমন। আচ্ছা আরেকটা হলো দেখো প্রায় সহার্থক, হ্যাঁ এটাকে প্রায় সহার্থক, অর্থাৎ আমরা যেটাকে সমার্থক, এই সমার্থকটা দিই সমার্থক, সমার্থক জায়গায় আমরা সিনোনিম একটা শব্দ একটা সমার্থক দ্বন্দ্ব সমাস, হ্যাঁ সমার্থক সমার্থক দ্বন্দ্ব সমাস কি, অর্থাৎ সমার্থক। যেমন ধরো একটা বলি হাট হাট বাজার, হাট হাট যেই কথা, হাট যেই কথা বাজার একই কথা, হাট ও বাজার, হাট বাজার, কেমন হাট যে কথা বাজার একই কথা না, তাহলে হাট ও বাজার হাট বাজার, কেমন হাট যে কথা এগুলো প্রায় মানে সমার্থক, এগুলো সমার্থক, হাটের সমার্থক শব্দ হলো বাজার, তো এইগুলো দিবা, কেমন এটা হলো সমার্থক সমাস। আর একটা হলো প্রায় সমার্থক না, এগুলো সহার্থক, সহার্থক সহার্থক হলো অনেক সময় আমরা যে কিছু শব্দ এগুলা এসে যায় একটার সাথে, যেমন চাটা কাপড় চোপড় এগুলা বলি, হ্যাঁ কাপড়ের সমার্থক শব্দ কিন্তু চোপড় না, কিন্তু কাপড়ের সাথে চোপড় আসে, এটাকে বলা হয় সহার্থক। কাপড় কাপড় চোপড় বা চোপড়, হ্যাঁ কাপড়, তাহলে কি বাবা কাপড় ও চোপড়, এরকম আরো অনেক শব্দ পাবা, চাটা চা বিস্কিট বিস্কিট এরকম অনেক আছে, হ্যাঁ চা বিস্কিট চাটা এরকম বলি আমরা, তাহলে এইগুলো হলো সহার্থক, এগুলো কি বলা হয় সহার্থক।
হলো বহুপদী, আরেকটা কি বহুপদী, বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী হলো মানে আমরা জানি সাধারণত দুইটা পদ, এখানে কি হাট বাজার, হাট একটা পদ, বাজার একটা পদ হয়। আচ্ছা একটা জিনিস মনে রাখি আমরা বলি হাট বাজার, হ্যাঁ কি এটা হাট, হাট ও বাজার, তাই না? হাট বাজার, হাট ও বাজার, এটাকে বলা হয় পূর্বপদ, এটাকে বলা হয় পরপদ। পূর্বপদ, পূর্বপদ আর হলো পরপদ, অর্থাৎ পরেরটা পরের পদ আর পূর্বটা পূর্বের পদ। এই যে দুটা পদ, একটা পদ একটা পদ, হ্যাঁ। তো এই বহুপদী হলো দুইয়ের অধিক পদ থাকবে, কত? দুইয়ের অধিক পদ থাকবে, হ্যাঁ মনে থাকবে নি? বহুপদী হলো দুইয়ের অধিক, এটাকে অধিক, হ্যাঁ বহুপদী বলা হয়। বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাসের একটা উদাহরণ দিই। যেমন ধরো বলি জন্ম, জন্ম মৃত্যু বিবাহ, হ্যাঁ এরকম তিনটা পদ। এখন দুইটা পদ ছিল, এখন তারপরে এখানে কি দিবা? জন্ম মৃত্যু ও বিবাহ। এরকম বহুপদী সমাপ্তির একটা আবার ইয়ে আছে, নিয়ম আছে। যদি বহুপদী সমাপ্তি সূচক হয়, একবার শেষ যে পদটা, এই পদের আগেই অব্যয়টা দিবা, ওটা দিবা, কেমন? এই যেমন জন্ম মৃত্যু বিবাহ, এখানে তিনটা হাইফেন দিয়ে তিনটা শব্দ যুক্ত আছে, কিন্তু আমরা তো জন্ম ও মৃত্যু ও বিবাহ দিলে পারতাম, বা জন্ম ও মৃত্যু বিবাহ। কিন্তু এক্ষেত্রে নিয়ম হলো শেষের যে পদটা আছে, এই শেষের পদের আগে এই অব্যয়টি ব্যবহার করবে, কি এই ও অব্যয়টি ব্যবহার করবে, কেমন? আরেকটা হলো এক শেষ দ্বন্দ্ব। দেখো এক শেষ, এক শেষ দ্বন্দ্ব। এক শেষ দ্বন্দ্ব কাকে বলে? আমরা জানি সর্বনাম, নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় কি এগুলো প্রনাউন, আর বাংলা বলা বিশেষের পরিবর্তে যা ব্যবহৃত হয় এগুলো সর্বনাম। যেমন কি আমি, আমি, তুমি, সে, আমি তুমি সে, এটা দিল, হ্যাঁ এটা কি হয়? এখন এটাকে বলবো এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা এক শেষ দ্বন্দ্ব। হ্যাঁ অনেকগুলো যেমন পদ থাকবে, এই বিশেষ করে সর্বনাম থাকবে, আমি একটা সর্বনাম, তুমি একটা সর্বনাম, সে একটা সর্বনাম। এই ক্ষেত্রে সবসময় মনে রাখবা, হ্যাঁ এটার আগে দিবা, যেমন আমি তুমি ও সেটা কি হয়? আমরা, আমি, এটা আমি এখানে একটু বলছি সে, হ্যাঁ প্রথমটা একটু সে, সে হবে সে, তুমি, আমি। সাধারণত একটা ইয়াস ইংলিশও আছে, দেখবা যে 3 2 1, 3 2 1 মানে কি? এটা হলো থার্ড পারসন। আমরা জানি পারসন হলো দুই প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এটা হবে কি প্রথমটা হবে থার্ড পারসন, এরপরে দ্বিতীয়টা হবে সেকেন্ড পারসন, এই জন্য 321 দেওয়া আমি বলছি। এরপর হলো ফার্স্ট পারসন, আমি হলো ফার্স্ট পারসন, তুমি হলো সেকেন্ড পারসন, সে হলো থার্ড পারসন। সে, তুমি, আমি, এই ব্যয় বাক্যের সময়, হ্যাঁ এটার মূল সমস্ত পদ হলো আমরা, কি হবে? আমরা, কেমন? আর এখানে দিবা সে, সে, তুমি ও আমি, এটাও শেষ পদের আগে ইয়েসে ওটা দিবা, হ্যাঁ সে, তুমি ও আমি, কি হবে? আমরা। মনে থাকবে নি? এই 321 মনে রাখবা। 321 মানে ইংলিশে ওই রুলসটা আছে, হ্যাঁ ইংলিশে রুলস আছে যে পার্সন যদি একাধিক পার্সন একই সেন্টেন্স থাকে, তাহলে প্রথম কোন পার্সনটা ব্যবহৃত হবে? প্রথমে হচ্ছে থার্ড পার্সন, তারপর সেকেন্ড পার্সন, এরপরে হলো ফার্স্ট পার্সন। তো এখানে দেখো সে থার্ড পার্সন, ইউ যেটা হি বা সি, আর ইউ তুমি, এটা হলো সেকেন্ড পার্সন, আমি হলো ফার্স্ট পার্সন। এটা মনে রাখবে, কেমন? তুমি, সে, তুমি ও আমি, তাহলে আমরা হয়ে যায়। তাহলে এইগুলো হলো এক শেষ বন্ধু, যখন মানে সর্বনাম পদ দিয়ে হবে এবং সর্বনাম দুইয়ের অধিক পদ হবে, তখন এটা হবে এক শেষ বন্ধু। এটা মনে রাখবে, কেমন? এই দ্বন্দ্ব সমাসের প্রকারে, দ্বন্দ্ব সমাসের প্রকারে তো মনে হলো এই দ্বন্দ্ব সমাস তুমি কঠিন না, একবার সহজ। ও এবং আর থাকলে দ্বন্দ্ব সমাস, শুধু এটাই মনে রাখবা।